দেখেন, আপনি যখন একটা স্বপ্ন নিয়ে চিন্তা করবেন, প্রথমে দেখতে হবে এই যে কেন করতে চান, এটা নেসেসিটিটা কি, হোয়াট টু ডু, হাউ টু ডু, হোয়াই টু ডু। আপনি একটা কি কাজ করবেন, কেন করবেন এবং কিভাবে করবেন। আজকে আমরা কথা বলবো যে আপনি কেন প্রথমে আইনজীবী হবেন, আপনি যে ক্লাস করবেন কেন, আপনি কোচিংয়ে ভর্তি হবেন কেন। আপনি তো অনার্স মাস্টার্স পড়ে আসছেন, তাহলে আপনি কেন কোচিংয়ে ভর্তি হবেন, আপনার কেন সারাদিন শেষ করার পর আবার পড়তে হবে। সেটি যদি আপনার মধ্যে, মাথার মধ্যে যদি নিডটা যদি আপনার এস্টাবলিশ না হতে পারে, তাহলে আলটিমেটলি এই কোচিং বা যত কিছু বলে এগুলো কোনো কাজে আসবে না। বাংলাদেশে আমাদের রাষ্ট্রে আপনি চিন্তা করেন, আমাদের রাষ্ট্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টা পদ, তার মধ্যে একটা হচ্ছে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার। এই 4 জনের মধ্যে যদি আপনি দেখেন 3 জনেই হচ্ছে আইনজীবী, ঠিক কিনা? যদি আমার সাথে বিমত হন সেটা বলবেন। এই 4 জনের মধ্যে 3 জনই আইনজীবী। রাষ্ট্রপতি, আমাদের বর্তমান রাষ্ট্রপতি, তিনি একজন আইনজীবী। সাবেক রাষ্ট্রপতি, তিনি একজন আইনজীবী। আমাদের প্রধান বিচারপতি আইনজীবী, আবার হচ্ছে আমাদের স্পিকার যিনি, তিনিও আইনজীবী। তার মানে আপনি চিন্তা করেন, একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য আইনজীবীকে বলা হয় সোশ্যাল লিডার। আপনি একটা সামাজিক একটা নেতা, অটোমেটিক আপনি যখন কোথাও যাবেন, নিজেকে পরিচয় দিবেন, তখন প্রথম পরিচয়ে আপনি যখন আইনজীবী বলবেন, আপনি অটোমেটিকলি যে কমিউনিটিতে আপনি যাবেন, সেই কমিউনিটিতে আপনার টপ 1 হয়ে যাবেন। আপনি যে কমিউনিটিতে যাবেন, আপনি সেখানে টপ 1 হয়ে যাবেন। তা আইনজীবীরা যে সোশ্যাল লিডার, আপনি যে একজন লিডার, আপনি একটা নেতা, যে কোনো জায়গায় যাবেন, আপনি আইনজীবীদেরকে যে কোনো জায়গায় যাবেন, আপনার একটা অবস্থান তৈরি হবে। আপনি যখন আপনার সোশ্যাল সিকিউরিটিটা ভেরি ইম্পর্টেন্ট। আইনজীবীরা দেখেন, বাংলাদেশে আমি আউট অফ রেকর্ড একটা কথা বলি, বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর এখন ব্যক্তি যদি বলি, আমরা কাদেরকে বলি? পুলিশকে বলি। পুলিশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর, মানে যাদেরকে মানুষ বেশি সম্মান করে, যাদেরকে মানুষ বেশি ভয় পায়, সেই পুলিশ বাংলাদেশের কাউকে পাত্তা দেয় না, শুধুমাত্র একটা কমিউনিটিকে পাত্তা দেয়। সেটা হচ্ছে আইনজীবী। কেন? কারণ পুলিশরা যত কিছুই করুক, একমাত্র আইনজীবীর জেরার মুখে পড়তে হয়। সাধারণ মানুষ পুলিশের জেরার মুখে পড়ে, আর পুলিশ আইনজীবীর জেরার মুখে পড়ে, ঠিক কিনা? আপনি বড় এসআই হয়েছেন, ওসি হয়েছেন, কিন্তু আপনি যখন সাক্ষী দিতে আসেন, জেরাটা কে করে? একজন আইনজীবী, মাত্র সনদপ্রাপ্ত, সেও একজন সিনিয়র ওসিকে, যে আগে এসআই ছিল, তদন্ত কর্মকর্তা ছিল, তাকে কি করে? জেরা করে। একজন ম্যাজিস্ট্রেট হয়েছেন, তিনি 164 নিয়েছেন, ওনাকে জেরা করে কে? মাত্র আইনজীবী হয়েছেন তিনি। পারে না? পারে কিনা? তার মানে বাংলাদেশের সকল মানুষকে জেরা করে পুলিশ, আর পুলিশকে জেরা করে কি? আইনজীবী। তার মানে উই আর দ্য বস অফ দ্য বসেস। সত্য কিনা? তার মানে আপনি সোশ্যাল সিকিউরিটি, আমরা যারা গাড়ি নিয়ে চলাচল করি, আপনারা যারা এখানে আছেন, অনেকের বাইক আছে, অনেকের এই পার্সোনাল গাড়ি আছে, আপনি যখন আইনজীবী লিখবেন, তখন আপনার নিজের মধ্যে কি একটা, বাংলাদেশে আমি অনেক জায়গায় কথা শুনেছি, যারা গাড়ি হোল্ড করে, তারা সবসময় একটা কথা বলে, তো ঢাকা শহরে গাড়ি নিয়ে চালা খুবই মুশকিল, পুলিশে চালা বাঁচি না। একমাত্র আপনি যখন একটা আইনজীবীর লাগাবেন, কখনো আপনার কি গাড়ি কি টাচ করার সাহস পুলিশ কখনো করবে না। এটা এমনি না যে আপনি আইনজীবী, আপনি কি তাকে গ্রেফতার করবেন না। এটা রেসপেক্ট, এটা সম্মান। আইনজীবীদের সম্মানটা দিয়ে থাকে। আপনি একটা ভিজিটিং কার্ড, আজকে আপনি শিক্ষানবী আইনজীবীদের সবচেয়ে কষ্টের জায়গা যে আমরা একটা ভিজিটিং কার্ড হোল্ড করতে পারি না, আমি আইনজীবী পরিচয় দিতে পারি না। আপনার আইনজীবীটা পরিচয় দেওয়া, আপনি যদি, আমি বারবার আপনাকে বলছি, আপনি যদি আইনজীবী হন, আমি অনেক আইনজীবীর নাম শুনেছি যে আইনজীবী মার্ডার কেসে, মিথ্যা মার্ডার কেসে আসামি ছিলেন, পরবর্তী আইনজীবী হওয়ার পরে মামলাতে খালাসও পেয়েছেন শুধু আইনজীবী কারণে। কালকে একজন আইনজীবী, তিনি একটা মামলার অনেক দিন শুরু থেকে পলাতক, জানতেন না মামলা, তিনি বললেন 8 জন আসামি ছিল, 8 জনের 7 জন খাঁচার মধ্যে ঢুকেছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, স্যার বলছে পিটিশন দিনের 8 জনের আরেকজন কই? স্যার আমি নিজে আইনজীবী, স্যার আমি নিজে আসামি। ঠিক আছে, আপনার উসিলা সবাইকে জামিন দিয়ে দিলাম। তার মানে কি? এটা কি দাঁড়ায়? এটা কি একটা আইনজীবীর ক্ষমতা? না, এটা একটা সম্মান, একটা আইনজীবীর সম্মান। এই জন্য আপনারা যদি সোশ্যাল, বাংলাদেশের সামাজিক সিকিউরিটি চান, তাহলে আপনাকে মাস্ট বি লয়ার। আপনি ল করেছেন, কিন্তু আপনি যে আইনজীবী হতে পারেন, সোশ্যাল সিকিউরিটি আপনি মেক শিওর করতে পারবেন। এই জন্য আপনাকে বুঝতে হবে যে আপনাকে, দেখেন আপনারা এই পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়ে আসছেন, যতগুলো এক্সাম দিয়ে আসছেন, সবগুলো এক্সাম কম্পিটিটিভ এক্সামে আপনারা দেন না এই পর্যন্ত।
আপনারা যে ইউনিভার্সিটিতে পড়েছেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, যে কলেজে পড়েছেন, সেই কলেজের যিনি আপনার ক্লাস নিয়েছেন তিনি আপনার পরীক্ষা নিয়েছেন। তিনি যখন পরীক্ষা নেন তখন ওনার মাথায় থাকে আমি যে প্রশ্নটা করছি আমি পড়িয়েছি, যদি ফেল করে তাহলে বদনাম হবে কার? আমারই হবে, ঠিক কিনা? যিনি পড়িয়েছেন তিনি প্রশ্ন করেন, তিনি আবার পরীক্ষা কি পেপার কাটেন। তিনি তখন চিন্তা করেন, পেপার কাটার সময় চিন্তা করেন আমি যে নাম্বার কম দিই বদনাম তো আমার হবে, কি পড়াইছি আমি। কথা সত্য কিনা? তার মানে আমাকে চিন্তা করতে হবে। তখন যারা আপনাদেরকে পড়িয়েছে তাদের মাথায় থাকে নিজের আত্মসম্মানের জন্য আপনাকে নাম্বার একটু বাড়িয়ে দেয়, প্রশ্নটা করার জন্য একটু সহজ প্রশ্ন করে। আবার ক্লাস নেওয়ার সময় আপনাদেরকে বিভিন্ন টেকনিকে বলে দেয় এই প্রশ্ন আসতে পারে, ডিরেক্টলি বলে না, ইনডিরেক্টলি বলে দেয় এই প্রশ্ন তোমরা একটু ভালো করে পড়ে আসবা। তার মানে কি তুমি পরীক্ষা ভালো করো আমি চাই। একমাত্র এই যে কম্পিটিটিভ এক্সাম, যে এক্সামে আপনারা সামনে যাবে, এই এক্সামে যে এক্সামিনাররা দে ক্যান মেক দ্য কোশ্চেন টু রিজেক্ট ইউ। একমাত্র পরীক্ষা কম্পিটিটিভ এক্সামে যেখানে শুধুমাত্র প্রশ্ন করে আপনাকে ফেল করানোর জন্য। আর এই ইতিপূর্বে যত পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় প্রশ্ন করতে আপনাকে পাস করানোর জন্য। তার মানে যে প্রশ্নকর্তা তিনি প্রশ্ন করেন আমাকে ফেল করাইতে হবে। কারণ আগে তো 3-4 বছর পর পরীক্ষা হতো, যারা এই পরীক্ষা দিতে বেশিরভাগ চিন্তা করতো পরীক্ষা পাস করানোর জন্য। আর এখন আপনারা চাপ দিয়েছেন না প্রতি বছর পরীক্ষা দিতে হবে। তখন প্রতি বছর যদি আইনজীবী 5000 করে হয় তাহলে বাংলাদেশে আর কি ভবিষ্যতে ক্লায়েন্ট থাকবে? সব আইনজীবী হয়ে যাবে, আইনজীবীর মাথা খাবে। তার মানে ওনারা কি করতে হবে? ওনারা কি করবে? ওনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতিকে কঠিন থেকে কঠিনতর করছেন। পরীক্ষা পদ্ধতিকে কঠিন থেকে কঠিনতর করছেন। কেন করছেন? কারণ পরীক্ষা যত কঠিন হবে ততই কি আইনজীবী হওয়ার পরিমাণটা কমে যাবে। এই জন্য তারা যে প্রশ্ন করে তাদের প্রশ্ন করার উদ্দেশ্য থাকে আপনাকে ফেল করানো, তাদের উদ্দেশ্য থেকে আপনাকে ফেল করানো। এখন কথা হচ্ছে তারা যে প্রশ্ন করে তারা কি, যেমন হচ্ছে আমরা বিসিএস পরীক্ষা, আপনারা অনেকে পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন। বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞান প্রশ্ন পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারেন। আপনি বলতে পারবেন না আপনি তো পৃথিবীর বাইরে প্রশ্ন করতে পারেন না, বলতে পারেন হ্যাঁ, কিন্তু বার কাউন্সিল পরীক্ষা কোনো প্রশ্ন আপনার বইয়ের বাইরে করার সুযোগ আছে? সুযোগ নেই। তার মানে এই যে এলআরডিসির একটা স্লোগান হচ্ছে যদি আপনি যদি কৌশলী হতে চান তাহলে আপনাকে একটা কৌশল জানতে হবে। আইনজীবী হওয়া, আমি মনে করি আমার কাছে, আমি শুধু অবাক হই এখানে, আই ডিউ রেসপেক্ট যারা ফেল করেছেন, বিভিন্নবার ফেল করেছেন অনেকেই আছেন এখানে, আই ডিউ রেসপেক্ট। আমি বুঝতে পারি না যে বার কাউন্সিল পরীক্ষায় ফেল কেন করে, এই যুক্তি আমি খুঁজে পাই না। কেন বলছি? আমি যে কোর্ট এন্ড আনকোট করে যে কথাটা বলেছি, এই কথাটা সত্য কি সত্য না আমার কথাটা বলার পর আপনাকে আপনি বলবেন। আচ্ছা আমাকে বলেন, বার কাউন্সিলের যেই সিলেবাস এটা কি স্পেসিফিক না? নির্দিষ্ট না? নির্দিষ্ট কিনা? হ্যাঁ, আমাদের দেখেন, আমাদের এখানে অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন, বিশ্ববিদ্যালয় পড়ে চলমান। আপনাদের দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সবসময় দেখি তারা সাজেশন ভিত্তিক পড়াশোনা করায়, শীট ভিত্তিক পড়াশোনা করায়। কি পড়ায়? শীট ভিত্তিক পড়াশোনা করে। আপনাকে একটা নির্দিষ্ট শীট দিয়ে দেয়, আপনাকে বলে এই শীট থেকে আপনার কি আসবে, পরীক্ষা আসবে। আর আপনি কি করেন? শীটটা কি করেন? ঠোঁটস্থ করে নেন। মানে যে প্র্যাকটিক্যাল পড়াশোনা, এই পড়াশোনা আমাদের কোনো ইউনিভার্সিটিগুলোতে নেই। এই জন্য ইউনিভার্সিটি থেকে পাস করার পরেও আপনাকে আবার ইউনিভার্সিটির মধ্যে 5 বছরে যে যত ঘন্টা পড়েছেন তার চেয়ে বেশি পড়াশোনা করতে হয়। কারণ আপনার শীত নির্ভর পড়াশোনা, আপনাকে শীত দিচ্ছে, আপনি মুখস্থ করছেন। কিন্তু যখন প্রশ্ন আসে তখন কি এই মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন আসে? মুখস্থ বিদ্যা থেকে প্রশ্ন আসে? প্রশ্ন আসে কোথায় থেকে? প্রশ্ন আসে কোথায় থেকে? প্র্যাকটিক্যাল থেকে। যেমন আমি যদি আপনাদেরকে এখন বলি, আচ্ছা বলেন তো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কোন কোন আইনের সাথে প্রযোজ্য? ক্রিমিনাল, সিভিল, আর ক্রিমিনাল সিভিল নাকি কোনোটা না? বলেন তো স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কিসের সাথে প্রযোজ্য? কেন সিভিলের সাথে প্রযোজ্য? কে বলেছে আপনাকে কথাটা? এই কথাটা আপনাকে কে বলেছে? গাড়ি পেয়েছেন? বইতে পেয়েছেন? কিসে পেয়েছেন বলেন আমাকে, নাকি শুনেছেন? হ্যাঁ, দুই বন্ধু মিছিল করলো মানি না কত কি মানি না, জানি না, সবাই বলে মানি না, আমিও বলি মানি না, কি মানি না তাও জানি না। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সিভিলের সাথে প্রযোজ্য, এটা কে বলেছে আপনাকে? আমাকে এটা বলেন না। কোথাও পেয়েছেন? বই পেয়েছেন? আইনি পেয়েছেন?
এই তো নিজের কনফিডেন্স লেভেলটা একটু শক্ত করে। আইনি পেয়েছেন কিনা? আইনি আছে না? কোন আইনি আছে? সিভিল রিলিফ অ্যাক্টে কোথায় আছে? সেকশন 7 এ আছে। সেকশন 7 এ বলেছে এটা কি কিসের জন্য? পেনালের সাথে এটা প্রযোজ্য নয়, মানে দণ্ডের সাথে প্রযোজ্য নয়। এখন আপনি শুধু মুখস্থ করলেন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ক্রিমিনালের সাথে প্রযোজ্য না, আপনি গাইড থেকে মুখস্থ করলেন। কোথা থেকে? গাইড থেকে মুখস্থ করলেন। আপনি যদি গাইড থেকে মুখস্থ করেন তাহলে পরীক্ষার হলে যখন আসে সিভিলের ক্ষেত্রে পড়লাম নাকি ক্রিমিনালের ক্ষেত্রে পড়লাম, মাথায় মাথায় মাথায়, কারণ চারটা অপশন খুব কাছাকাছি। কিন্তু আপনি যদি চিন্তা করে পড়েন, আপনি যদি ইউ হ্যাভ টু বি মাস্ট বি প্র্যাকটিক্যাল, আপনি যদি একটু প্র্যাকটিক্যাল হন তাহলে একটু চিন্তা করেন স্পেসিফিক রিলিফটা কেন দেওয়া হয়, স্পেসিফিক রিলিফটা কেন দেওয়া হয়। আসলে এখানে কথা মানে বলতে খুব কষ্ট হচ্ছে আমার, কেন জানি বুঝতে পারছি না, মানে খুব ভারত এ আসছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না আপনার কথা বুঝতে পারছেন কিনা? পিছনেও যায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি যদি একটু চিন্তা করেন স্পেসিফিক রিলিফটা কি, মানে সুনির্দিষ্ট প্রতিকার। কি প্রতিকার? সুনির্দিষ্ট প্রতিকার। স্পেসিফিক রিলিফে প্রথম শর্ত হচ্ছে একটা কন্টাক্ট থাকতে হবে। কি থাকতে হবে? আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদেরকে পরে, আমি এটা বলার পরে। স্পেসিফিক রিলিফে কি থাকতে হবে? একটা কি থাকতে হবে? কন্ট্রাক্ট, বাইলেটারাল এগ্রিমেন্ট থাকতে হবে, দ্বিপাক্ষিক একটা চুক্তি থাকতে হবে। তাহলে একটা চুক্তি ব্রিজ অর টু বি ব্রিজ, মানে একটা চুক্তি লঙ্ঘন করা অথবা লঙ্ঘন করার সম্ভাবনা থাকলে তখন আপনি কি করেন? প্রতিকার চান। ধরেন একটা চুক্তি ব্রিজ হয়েছে, একটা চুক্তি কি করেছে? লঙ্ঘন করেছে। তাহলে আপনি যদি প্রতিকার, ধরেন সাপোজ আপনার সাথে একজনে একটা জায়গা দেওয়ার কথা ছিল, সেই জায়গাটা আপনাকে দিচ্ছে না, রেজিস্ট্রি বায়না করেছে, এখন আপনাকে রেজিস্ট্রি দিচ্ছে না। তাহলে আপনার এখন দুই ধরনের প্রতিকার আছে, হয়তো আপনাকে ক্ষতিপূরণ দিবে অথবা আপনাকে রেজিস্ট্রিটা করে দিবে। যদি আপনাকে ক্ষতিপূরণ দেয়, সাপোজ হচ্ছে আপনি একটা স্কুল করেছেন, স্কুলের পাশে, স্কুল করার কাজটা ধরার আগে পাশে একটা মাঠ প্রয়োজন, পাশেই আপনি মাঠের জন্য একটা বায়না করেছেন, বায়না করার পর আপনি দেখলেন যে এই মাঠটা হলে আপনি স্কুলটা করতে পারবেন, স্কুলের বিল্ডিংটা তৈরি করে ফেললেন। এমন সময় হুট করে বায়নাদার বলতেছে আমি আপনাকে সরি এটা দিতে পারবো না, আপনার টাকা আপনি নিয়ে যান, ক্ষতিপূরণ নিয়ে যান। এটা কি আপনাকে রিলিফ যদি দেয়, এই রিলিফটা কি আপনাকে যদি সে ক্ষতিপূরণ দেয়, এই রিলিফটা কি আপনার বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হবে? হবে কি? স্পেসিফিক রিলিফ হবে। কিন্তু যদি বলা হয়, তখন কোর্ট বলবে আপনাকে স্পেসিফিক রিলিফটা কি, আপনাকে এই জায়গাটা রেজিস্ট্রি দিতে বাধ্য, তখন আপনার স্পেসিফিক রিলিফ হবে। বুঝতে পেরেছেন কিনা? এখন আপনি কাউকে ঘুষি মারলেন, ঘুষি মারার পর আপনি বিচার চাইলেন, বললেন ভাই আমাকে ঘুষিটা ফিরে দিতে হবে। না, কোর্ট বলে না আমি তার একটা ঘুষি দিয়ে দিই, বলে যে ঘুষি দিলে তো আমার ঘুষিটা ফেরত যাবে না। তার মানে কি স্পেসিফিক রিলিফ হবে? হবে? হবে কিনা? স্পেসিফিক রিলিফ হবে না। তার মানে আপনি ক্রিমিনালে আপনি স্পেসিফিক রিলিফ দিতে পারবেন না। তার মানে তাহলে রিলিফটা কোথায় দিতে হবে? সিভিলে আপনি দিতে পারবেন। ধরেন টু বি ব্রিজ, একটা কাজ হওয়ার আশঙ্কা হচ্ছে, ধরেন আপনি একটা দেয়াল, সে একটা দেয়াল তৈরি করে ফেলছে আপনার রাস্তার উপরে, তখন আপনার একটা রিলিফ দরকার। তখন আপনি বলবেন যে এই দেয়ালটা, তখন আপনি কি একটা টেম্পোরারি ইনজাংশন নেন যে এই দেয়ালটা এখন তৈরি করা যাবে না, পরে এটা পার্মানেন্ট ইনজাংশন নেন, ঠিক কিনা? তার মানে আপনাকে মাথা রাখতে হবে যে হচ্ছে স্পেসিফিক রিলিফটা হয় মাত্র শুধুমাত্র কিসের ক্ষেত্রে? সিভিলের ক্ষেত্রে, ক্রিমিনালের ক্ষেত্রে না। এবার যদি পরীক্ষা আপনার প্রশ্ন আসে তাহলে কি আপনার আর মুখস্থ করতে হবে? মুখস্থ করতে হবে? করতে হবে কিনা? মুখস্থ করতে হবে না। তার মানে আপনি একটু চিন্তা করে, এবার যে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসুক, নিচের কোন আইনটি সিভিলের জন্য, এই কি বলে ক্রিমিনালের জন্য প্রযোজ্য না, এভাবে করে আপনাকে অপশন দিবে। নিচের কোন আইনটি, এভাবে করে আপনাকে যেভাবে প্রশ্নটা দেখ না কেন আপনার কি আর প্রশ্ন সমস্যা হবে? আমাদের সমস্যা হচ্ছে আমরা শুধু মুখস্থবিদ্যা, আমরা শুধু মুখস্থ করে আসছি। মুখস্থ করে আসার কারণে আমরা এখন আর যে চিন্তা করতে হবে, চিন্তাটা করতে পারি না। আর চিন্তা না করলে আপনি ফেল করবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, দেখেন বার কাউন্সিলের পরীক্ষায় পাস করার জন্য কত মার্কসের প্রয়োজন হয়? কত? 50 নাকি লেটার মার্কস 80 লাগবে? কত মার্কস? পরীক্ষা দিতে কতর মধ্যে? 100-এর মধ্যে। আপনি আইন আছে কয়টা? 7টা আইন আছে। কয়টা আইন?
7টা। বড় বড় আইন কয়টা, ছোট আইন কয়টা? ছোট আইন কি কি? এসআর অ্যাক্ট, লিমিটেশন অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্ট, বার কাউন্সিল এন্ড ওয়ার্ড, রুলস এন্ড ওয়ার্ডার। কয়টা আইন? 4টা আইন। এসআর অ্যাক্টে কত মার্কস? 10। লিমিটেশন অ্যাক্টে কত মার্কস? 10। বার কাউন্সিলে 5। এভিডেন্স অ্যাক্টে, আমি ছোট আইন কেন বললাম না? এসআর অ্যাক্টের ধারা কয়টা? এসআর অ্যাক্টের ধারা কয়টা? লিমিটেশন অ্যাক্টের ধারা কয়টা? 29টা নাকি 32টা? 32টা বাকি কারা কারা হাত তোলেন? 29টা নাকি 32টা? কেন কোথাও গাড়ি দেখি না আমরা 32টা? 3টা কোথায় গেল? হ্যাঁ, রিপিল নাকি ওমিটেড, কোনটা? হ্যাঁ, ওমিটেড রিপিলের মধ্যে পার্থক্য জানেন? ওমিটেড আর রিপিলের মধ্যে পার্থক্য জানেন? কেউ জানেন না? হ্যাঁ, কে একটু বলেন তো, ওমিটেড আর রিপিলের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ওমিটেড কি কাউন্ট করতে পারবে? রিপিল কাউন্ট করা যাবে, ওমিটেড কাউন্ট করা, ওমিটেড মাস্ট নট বি কাউন্টেবল, এটাকে কাউন্ট করতে পারবেন না। আর রিপিল কি করতে পারবেন? কাউন্ট। আর তাহলে 3টা আইন কি হয়েছে? ওমিটেড হয়েছে, এই জন্য এটা কাউন্ট করা যাবে না। তাহলে কয়টা? তাহলে 29টা। 29টা তারা হলে কত মার্কস? 10 মার্কস। আর এসআর অ্যাক্টে কয়টা? 57টা ধারা হলে কত মার্কস? 10। বার কাউন্সিল 5। আর এভিডেন্স অ্যাক্টের ধারা কয়টা? 167টা। তার মানে আপনি এই যে ছোট ছোট আইনগুলো যদি পড়েন কত মার্কস পাবেন? 40। কত? 40। এই ছোট ছোট আইনগুলো ছোট করা যাবে না? ছোট করা যায় না? ছোট ছোট আইনগুলো ধর আপনি 40 পেলেন। আর বড় আইন কয়টা আছে? কি কি? পেনাল কোড, সিআরপিসি, সিপিসি। পেনাল কোডে কত? 20 মার্কস। ধারা কয়টা? 511টা নাকি? সিআরপিসি ধারা কয়টা? 565টা। এখন আমাকে বলেন, আপনি সিআরপিসি পেনাল কোড আগে ধরেন সব সময়, বলো যে বড় আইন এটা পড়তে হবে, পাগল বানাই ফেলেন। নো নিডস। আপনি পেনাল কোডের মাত্র 10 মার্কসের জন্য প্ল্যান করে পড়বেন। কত মার্কস? 20 মার্কস দরকার নেই। যারা 20 মার্কসের জন্য মাথা রাখবেন তারা কখনো পাস করতে পারবেন না। কত নিবেন? 10। সিআরপিসির কত? 10। 20 দরকার নেই। 20 হলে সব পড়তে হবে। আর 10-এর জন্য সব পড়তে হবে না, মাত্র 50 থেকে 100 ধারা পড়বেন। আর সিপিসির কত? 10। তার মানে আপনি 3টা ধারা 10 10 30। আর এখানে ছোট মানে 40, তাহলে কত হলো? 70। পাস করতে লাগবে কত? 50। বাদ দেন, আরো 10 ভুল হয়েছে আপনার, 10 বাদ দেন, কত? 60। তাহলে ফেল কেন করে আমাকে বলুন তো? পেনাল কোডে 511 ধারা কোনো দরকার নেই। লেটার মার্কস দেখেন, যারা যে কোনো পরীক্ষায় 60 থেকে 70 মার্কস পাওয়ার জন্য পড়া হচ্ছে 5 ঘন্টা, আর 70 থেকে 80 মাত্র 10 মার্কসের জন্য পড়তে হয় আরো 10 ঘন্টা, আরো 5 ঘন্টা। তার মানে 70 মার্কস পাওয়ার জন্য পড়লেন 5 ঘন্টা, আর মাত্র 10 মার্কস পাওয়ার জন্য পড়লেন কত? আরো 5 ঘন্টা। কেন? কেন আপনাকে সব পড়তে হবে। কিন্তু আপনাকে লেটার মার্কস দরকার আছে? দরকার আছে? কোনো দরকার নেই। আপনার দরকার কত? 50। আপনার দরকার কত? 50। আপনার দরকার নেই। কি দরকার নেই? 80 পাওয়ার দরকার নেই। আপনি ছোট আইনগুলো একবার খরচ করে ফেলবেন। আর পেনাল কোডে আমরা আপনাকে 100টা ধারা দিব, এর বাইরে কোনো ধারা পড়ার দরকার নেই। কয়টা? 100টা ধারা দিব আপনাদেরকে, শুধু এই 100টা ধারা পড়বেন, আর কোনো ধারা পড়ার দরকার। সিআরপিসি 100টা ধারা দিব, আর কোনো ধারা দরকার নেই। পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে প্র্যাকটিক্যাল, যেগুলো সবচেয়ে কাজে আসে, যেমন আমাদের কোর্টে চলে, সে ধারাগুলো আসে, এর বাইরে ধারাগুলো আসে না। তার মানে 100টা সিআরপিসি পড়বেন, 100টা পেনাল কোড পড়বেন, তাহলে কি 10 কি নিশ্চিত হওয়া সম্ভব না? সম্ভব না? সম্ভব কিনা? তার মানে আপনার 10 পেনাল কোডের, 10 সিআরপিসি আর সিপিসির যে এই ওয়ার্ডারগুলো আছে, সব ওয়ার্ডার পাওয়ার দরকার নেই। যারা ক্রিমিনাল প্র্যাকটিস করেন না তার কাছে সিপিসি পড়লে না, দরকার নেই। তারপরও আপনি পাস করবেন সিপিসি। এরপর রুলসগুলো যদি পড়েন, এরপরও আপনার 10 মার্কস এমনি হয়ে যায়, কমনগুলো। তার মানে আপনাকে পাস করার জন্য সকল আইন পড়া দরকার নাই।
আপনাকে সব ধারা পড়া দরকার নেই। আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে বলবো বার কাউন্সিল পাস করার মতো সহজ পরীক্ষা আর কিছু নেই। আমি বলে যাচ্ছি যে মাসে মাত্র 50 পেলে পাস, মাত্র 28টা ধারা পড়লে আপনার 10 মাস নিশ্চিত। কিন্তু আপনাদের 10 মাস নিশ্চিত হয় না কেন জানেন? আপনারা গাইড পড়েন, আপনাদেরকে পড়তে হবে বই, টেক্সট বই, বেয়ার অ্যাক্টটা দেখে সহযোগিতার জন্য গাইড নেবেন। আর আপনারা গাইড পড়েন, সহযোগিতার জন্য বেয়ার অ্যাক্ট নেন। আপনাকে পড়তে হবে কি? বেয়ার অ্যাক্ট পড়তে হবে। মেন আইন দেখেন, প্রত্যেকটা মেন আইনের কন্টেন্ট আছে, শুরুতে কন্টেন্ট আছে, এভাবে কন্টেন্ট আছে। আপনি কন্টেন্ট গুলো পড়বেন। যদি না বুঝেন এটার জন্য যাবেন কোথায়? গাইড। আর আপনারা আগে পড়েন গাইডে মুখস্থ করছেন যে এই কি বলে যে রিলিফ অ্যাক্টে কি প্যানাল প্রযোজনা, তারপর হচ্ছে কি দলিল বাতিলের মামলা, কোর্ট ফি অ্যাড বলেন, দলিল বাতিলের কোর্ট ফি অ্যাড বলেন পড়েন। এভাবে স্পেসিফিক রিলিফ অ্যাক্টে যদি আপনাকে প্রশ্ন করে দলিল বাতিলের কোর্ট ফি কত, দলিল এই কি বলে কোর্ট ফি কয় ধরনের বলেন তো? 2 ধরনের, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে কি এক ধরনের, মানে মূল্যানুপাতিক। স্পেসিফিক রিলিফ অ্যাক্টে মাত্র 2টা ধারা ফিক্সড কোর্ট ফি, একটা হচ্ছে 40 ধারা ঘোষণামূলক মোকদ্দমা, আর একটা হচ্ছে কি 9 ধারা, মানে কোর্ট ফির অর্ধেক, মূল্যানুপাতিকের অর্ধেক। তার মানে আর বাকি যত ধারা আছে সব হচ্ছে কি এক বলার। তাহলে আপনি এই 2টা যদি জানেন তাহলে আপনাকে সব করতে হবে, মুখস্থ করতে হবে কিনা? মুখস্থ করতে হবে না। আপনারা এই বেয়ার একটা পড়বেন, এবং কি আপনি পেনাল কোডে যে 100টা ধারা দিব, এই 100টা ধারায় আপনি এখানে যতগুলো ধারা আছে প্রত্যেকটা ধারার নিচে এক্সপ্লেনেশন দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে বোঝানোর জন্য। এটা কিন্তু আইনের অংশ। এই এক্সপ্লেনেশন গুলো আপনারা পড়বেন, ইংরেজি না পড়তে পারলে বাংলাটা পড়বেন, দেখবেন ওইটার বাইরে কোনো প্রশ্ন আসেই না। আর আপনি পড়েন গাইড, মুখস্থ করেন। আপনি পেনাল আপনি বেয়ার একটা পড়বেন, বাংলা অথবা ইংরেজি, হোয়াট এভার ইট ইজ। যদি বাংলা পড়েন, নিচে যে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে এক্সপ্লেনেশন গুলো কি করবেন? পড়বেন। এটার বাইরে কোনো প্রশ্ন আসে না। রিটেনেও আমরা এমসিকিউর জন্য আলাদা প্রিপারেশন, রিটেনের জন্য আলাদা প্রিপারেশন, নো নিড। এমসিকিউ রিটেন একসাথে প্রিপারেশন দিবেন। যে আইনটা ধরবেন শুরু থেকে প্রত্যেকটা ধারা ধরে একটা নিজের একটা খাতা থাকবে, প্রত্যেকটা ধারা ধরে ব্যাখ্যা সহকারে লিখবেন, একসাথে পড়বেন, একসাথে, আলাদা দরকার নেই। যারা শুধুমাত্র এমসিকিউর জন্য আলাদা পড়েন তারা ফেল করবেন, যারা শুধুমাত্র রিটেনের জন্য পড়েন তারা ফেল করবেন, যারা শুধুমাত্র ভাইবার জন্য পড়েন তারা ফেল করবেন। আপনাকে প্রথম থেকে আপনার একটা থাকবে, খাতা থাকবে। আপনি প্রথম দিন যেটা শুরু করবেন প্রত্যেকটা ধারা ধরে রিটেনের জন্য প্রস্তুতি নিয়ে নেবেন একসাথে। আপনি পড়েন, এরপর যদি আপনাকে বলে তারা আপনাকে কোনো প্রশ্ন আটকাইতে পারবে না, কোনো প্রশ্ন তারা আটকাইতে পারবে না আপনাকে। সম্মানিত ভাইরা, আসলে সময় খুব সংক্ষিপ্ত। আমি ভাবছিলাম 1 ঘন্টা সময় পাবো, কিন্তু আমাদের সময় দেওয়া মাত্র 20 মিনিট। হ্যাঁ, আমি আপনাদেরকে প্রত্যেকটা আইনের ধরে আমার প্ল্যান ছিল প্রত্যেকটা আইন ধরে আপনাদেরকে দেখানো যে এভাবে এই আইনের এই ধারাগুলো কোন স্টাইলে পড়বেন। তার প্রত্যেকটা জিনিস একটু কৌশলে পড়তে হবে। প্রত্যেকটা জিনিস, কোনো জিনিস মুখস্থ করবেন না। আমরা সাবস্টেন্টিভ ল, প্রসিডিউরাল ল মুখস্থ করি না সব সময়। সাবস্টেন্টিভ ল, প্রসিডিউরাল ল। যদি আমি আপনাকে প্রশ্ন করি পেনাল কোড কোন ল, কেউ বলবেন প্রসিডিউরাল ল, কেউ বলবেন সাবস্টেন্টিভ ল, কোনো দরকার নেই, এটা কৌশলে পড়েন। সাবসুদ মানে সাবস্টেন্টিভ ল, সুদ মানে সুনির্দিষ্ট প্রতিকার, দ মানে দণ্ডবিধি। এই সাবস্টেন্টিভ ল হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার এবং দণ্ডবিধি সাবস্টেন্টিভ ল, আর বাকি সব প্রসিডিউরাল ল। শেষ। আপনি শুধু মনে রাখবেন সাবসুদ। কি মনে রাখবেন? সাবসুদ। সাব মানে সাবস্টেন্টিভ ল, আর সু মানে সুনির্দিষ্ট প্রতিকার, দ মানে দণ্ডবিধি। সাবস্টেন্টিভ ল হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার এবং দণ্ডবিধি হচ্ছে সাবস্টেন্টিভ ল, আর বাকি যে যা আছে সব হচ্ছে কি প্রসিডিউরাল। যেখান থেকে প্রশ্ন আপনি পারবেন না। হ্যাঁ, এই জন্য বলা হয় যে আপনি যদি একটু কৌশলী হতে চান একটু কৌশল জানতে হবে। এই জন্য আমি চমৎকার যে এলআরডিসি গতবার 14 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 13 জন আইনজীবী হয়েছে শুধুমাত্র তাদের এই প্রসিডিউরের কারণে। তারা, আমি প্রথম দিন যখন ওই ওরিয়েন্টেশন ক্লাস আমি বলেছিলাম আপনারা কোনো শীট দিবেন না, কোনো ছাত্রকে কোনো শীট দিবেন না। এই শীট দিয়ে প্রাবীণ ইউনিভার্সিটি শেষ করে ফেলেছে ছাত্রদেরকে। শীট দেয়, এই শীটের বাইরে পড়াবেন পড়ে না। আপনারা যদি কোনো কোচিং যদি আপনাদের শীট দেয় সেই কোচিংয়ে ভর্তি হবেন না। শীট দিবে পরীক্ষার জন্য, স্পেশাল কিছু দিবে তখন, কিন্তু শুরু থেকে শীট নির্ভর পড়াশোনা বাদ দিয়ে দেন।
শীত নির্ভর পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়, এখন যদি শীত নির্ভর পড়াশোনা করেন তাহলে আপনারা বার্ষিক কাউন্সিল পরীক্ষা পাস করবেন না, আমি আপনার লিখিত দিতে পারবো। এই জন্য শুরু থেকে বেয়ার একটা শুরু করবেন, বাংলা অথবা ইংরেজি যেটা পারেন বেয়ার একটা পড়বেন। আমি যে পড়েছি এখনো পর্যন্ত আমার বেয়ার গুলো এখনো পর্যন্ত আছে, এই যে আগে যে লিখেছি এখনো পর্যন্ত লেখাগুলো এখনো পর্যন্ত সবগুলো ফুটনোট করা আছে। আর সেই হাইকোর্টের পরীক্ষাও এগুলো আমার কাজে লাগছে। এই জন্য আপনারা প্রত্যেকে একটা বেয়ার করে নিয়ে নেন। বেয়ার প্রত্যেকটা ধরে কন্টেন্ট থেকে আপনি জানেন স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, আপনি যদি 1 নম্বর ধারাটা পড়েন, 1 নম্বর ধারা কি বলা আছে, দি অ্যাক্ট মে বি কল্ড স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ইট এক্সটেন্ড টু হোল অফ বাংলাদেশ। যদি আপনার প্রশ্ন আসে কোন আইনটি বাংলাদেশের সকল মানে প্রত্যেকটা জেলা প্রযোজ্য না, এমন প্রশ্ন আসে না? হ্যাঁ বলেন তো, তাহলে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট কি পুরো সকল জেলার জন্য প্রযোজ্য? হ্যাঁ বলেন না, এখানে বলছে হোল অফ বাংলাদেশ, আপনি বলছেন না। এখানে ইট এক্সটেন্ড হোল অফ বাংলাদেশ প্রথম ধারা, অথচ আপনারা পুরো আইন পড়ে ফেলছেন কিন্তু প্রথম ধারাটা এখনো পর্যন্ত পড়েন নাই। এখানে বলছে হোল অফ বাংলাদেশ, আর আপনি বললেন না শুধুমাত্র রেজিস্ট্রেশন এক পার্বত্য চট্টগ্রামের জন্য প্রযোজ্য না। আর প্রত্যেকটা আইন তার প্রথমে বলা আছে এটা কি পুরো বাংলাদেশ নাকি এক্সটেন্ড হিল ট্যাক্স বলা আছে, আইনে বলা আছে প্রথম ধারা। বুঝতে পেরেছি ভাইরা? তো সুতরাং ভাইরা আমি আর নামাজও আমাদের পড়া হয়নি, আমি বেসিক্যালি আরও আপনাদের সাথে কথা হবে, আলোচনা হবে। আপনাদেরকে আবারও বলি, একটু চিন্তা করে আইন বার কাউন্সিলের পরীক্ষার মতো সহজ পরীক্ষা, আমি বারবার বলছি এই কথা, আমি বারবার বলে যাব, এই কথা আপনারা রাগ করেন বা কষ্ট পান, বার কাউন্সিল পরীক্ষার মতো সহজ পরীক্ষা কোথাও এই কম্পিটিটিভ এক্সামে নাই। বিসিএস এ যারা এমসিকিউতে ভালো করে তারা এই মার্কসটা রিটেনে গিয়ে তার কাজে আসে, রিটেনে ভালো করলে বাইরেতে গিয়ে কাজে আসে, কিন্তু বার কাউন্সিলে কোনো কাজে আসে না। 80 পাইছেন আপনি এমসিকিউতে, রিটেনে খারাপ করছেন, কোনো কাজে আসবে না। তো সুতরাং এমসিকিউ পাস করার জন্য টার্গেট করবেন 70 মার্কসের। বুঝতে পেরেছেন কিনা? 70 মার্কসের টার্গেট করে আপনারা যদি আগান, এবং কি এবারে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি দেখেছি ওনাদের যে প্যানেল, পুরো শিক্ষকদের প্যানেল সবাই প্র্যাকটিসিং লয়ার। আর প্র্যাকটিসিং লয়ার ছাড়া যদি পড়তে দেন, বিশ্ববিদ্যালয় খারাপ করার মূল কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় যারা পড়ায় কেউ প্র্যাকটিস করে না, কেউ প্র্যাকটিস করে না। ওই জানি না কোন কি জানো, মানিনার মতো ওনারাও পড়ায়, আপনারাও পড়েন। এই জন্য বার কাউন্সিলে যেখানে যারা প্র্যাকটিসিং লয়ার তাদের কাছে পড়বেন, যারা প্র্যাকটিসিং লয়ার না তাদের কাছে পড়বেন না। তো সুতরাং এলআরডিসি সবচেয়ে ভালো লেগেছে, ওনাদের যে শিক্ষক প্যানেল সবাই প্র্যাকটিসিং লয়ার, এবং সবাই বেশিরভাগই জজ করে প্র্যাকটিস করে, জজ করে আইনগুলো বুঝে ভালো হয়। যে আমাদের কিছুক্ষণ আগে আমাদের মহিদিন ভাই খুব সুন্দর চমৎকার ভালো করছে প্র্যাকটিসে, জজ করে প্র্যাকটিসে ভালো করছেন, চমৎকার আপনাদের প্যানেল কোডের বিভিন্ন সিএলপিসির বিভিন্ন ধারাগুলো বলেছেন। তারপর আমাদের অ্যাডভোকেট মুজাহিদ ভাই যিনি পরিচালক, তিনি নিজে একজন অ্যাডভোকেট, এই এলআরডিসি থেকে উনি অ্যাডভোকেট হয়েছেন। সুতরাং ওনার মতো এসে আমরা দেখি যে বিভিন্ন স্কুলগুলোতে দেখি নিজের সন্তানকে নিজের স্কুলে পড়ায় না, কারণ জানা যায় স্কুলে পড়াশোনা ভালো না। তো এলআরডিসির একমাত্র নিজের পরিচালক, সে নিজেই কোচিংয়ে পড়ে আইনজীবী হয়েছে। বুঝতে পেরেছি কিনা? তারপর আমাদের রেজাল হক রিয়াজ ভাই এখানে আছেন, হ্যাঁ প্যানেলে আছেন। রেজাল হক রিয়াজ প্র্যাকটিসিং অনেক প্র্যাকটিস করে, এই জজ করে একজন প্র্যাকটিসিং লয়ার, ওনার কাছ থেকে আমি নিজেও অনেক কিছু শিখেছি। আমাদের মনির জামান ভাই আছেন, অনেকদিন ধরে এখানে প্র্যাকটিস করেন। সুতরাং প্র্যাকটিসিং লয়ারদের কাছে যদি আপনারা পড়েন, প্র্যাকটিক্যাল বিষয়গুলো জানবেন, আর আইনটাকে একটু সহজভাবে সুন্দরভাবে যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ সকলেই ভালো করবেন। আমি সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করব। আমি আপনার হচ্ছে মুম্বাইতে গিয়েছিলাম 2016 সালে। মুম্বাইতে একটা দারুণ চিড়িয়াখানা দেখতে পেলাম। সেখানে দেখি যে কীভাবে বানর ধরার প্রক্রিয়া তারা দেখাচ্ছিল। আমি খুব আগ্রহ সহকারে যে বানর কীভাবে ধর, দেখতে একটা খাঁচার মধ্যে একটা ছোটো একটা ছিদ্র রাখা হয়েছে, ছিদ্র রেখে ভিতরে কিছু বাদাম রাখা হয়েছে। বানর তো বাদাম পছন্দ করে, সেই বাদামটা নেওয়ার জন্য হাতটা ভিতরে নেয়, ভিতরটা নিলে হাতটা বের করতে পারে না। কেন বের করতে পারে বলুন তো? কারণ বাদাম যখন হাতে নেয় হাতটা বড় হয়ে যায়, সে চাইলে কিন্তু ধরা থেকে বাঁচতে পারে। কীভাবে? বাদাম ছেড়ে দিলে, কিন্তু সে বাদামও লালসা ছাড়ে না, পরবর্তী সে ধরা খেয়ে যায়। আমাদের লাইফে এরকম অনেক বাদাম আছে, আমাদের লাইফে। টাকার পিছনে আইনজীবী হওয়া ছাড়া টাকার পিছনে দৌড়াও, আইনজীবী হওয়া ছাড়া এর পিছনে দৌড়াও, সেই পিছনে অনেক দৌড়াও, কোনো বাদামের পিছনে দৌড়ানোর দরকার নেই। এপিজে আবুল কালাম একটা সুন্দর কথা বলেছে যে প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। আপনি টাকার পিছনে ঘোরার দরকার নেই, টাকার পিছনে ঘোরার দরকার, আপনি ফুলের চাষ করেন, আইনজীবী হন। আর আইনজীবী হওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা, যারা এখানে ল স্টুডেন্ট আছেন, আমি এখন থেকে আপনাদেরকে বলি, আইনজীবীদেরকে 4টা এস মেক শিওর করতে হবে। 4টা এস, এই 4টা এস যদি আপনার থাকে, আপনি একজন ভালো আইনজীবী হবেন, কোনো সন্দেহ নাই। প্রথম এস ফর স্টাডি, আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। একবার টপ টু বটম, যতদিন প্র্যাকটিস করবে ততদিন পড়াশোনা করতে হবে, তাহলে আপনি ভালো করবেন। দ্বিতীয়ত স্পিকিং স্কিল,
কথা বলার দক্ষতা, এই দক্ষতা যদি আইনজীবী না থাকে, আপনি যতই এলেম থাকেন, হেলেমের জোন না থাকলে আপনি ভালো করতে পারবেন না। আর তৃতীয় হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্ট। তৃতীয় সোশ্যাল এঙ্গেজমেন্ট, যত বেশি মানুষের সাথে পরিচিত হতে পারবেন, কমিউনিকেশন স্কিল, যত মানুষের সাথে যেখানে যাবেন, শুক্রবার শনিবার বাসায় ঘুমাবেন না, শুক্রবার শনিবার সামাজিক বিভিন্ন প্রোগ্রামে যাবেন, বিশ্ববিদ্যালয় প্রোগ্রামে যাবেন, এই বন্ধুদের আড্ডাতে যাবেন, যত মানুষের সাথে আপনি পরিচিত হতে পারবেন তত বেশি আপনার কমিউনিটি বাড়বে, আর যত বেশি কমিউনিটি বাড়বে তত বেশি আপনার ক্লায়েন্ট বাড়বে। যেখানে যাবেন কোনো বন্ধুর সাথে দেখা হবে, প্রথম কাজ কি করবেন জানেন? আপনি তার নাম্বার চাইবেন, বন্ধু তোমার নাম্বারটা দাও, আবার নিজের নাম্বারটা তাকে সেভ করে দিবেন। তাহলে যখনই সে বিপদ দেবে তখনই প্রথমে অ্যাডভোকেট কি আছে, অ্যাডভোকেট লিখলে আপনার নামটা চলে আসবে, তখন সে সাথে বন্ধু এটা বিপদে পড়ছে, বন্ধু আমার এক ভাই এটা বিপদে পড়ছে। তার মানে সোশ্যাল এঙ্গেজমেন্ট, আপনি তার নাম্বারটা নেওয়া আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার নাম্বারটা তার এখানে সেভ করা। আপনি যদি বলেন বন্ধু আমার নাম্বারটা একটু সেভ করে দাও, এটা মাইন্ড করবে সে, বলে যে এটা ছোট লোক। আপনি বলেন বন্ধু তোমার নাম্বারটা দাও, যখনই আপনাকে তার নাম্বারটা দিবে তখন আপনি আপনার নাম্বার থেকে তাকে কল দিবেন, কল দিলে তখন সে ভাববে তোমার নাম্বারটা বন্ধু সেভ করো অ্যাডভোকেট অমুক। বুঝতে পারবেন? এই জন্য সোশ্যাল এঙ্গেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয়, চতুর্থ যে গুণটি সেটি হচ্ছে সার্ভ দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টকে সর্বোচ্চ সার্ভিস দেওয়া, সে ম্যাটারি থাকতো, টাকার পিছন দরকার নেই। আমি আপনাদের বলেছি সর্বোচ্চ ক্লায়েন্ট। আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন কোর্টে ডিসচার্জ পিটিশন কেউ দেয় না, কারণ একটা মামলা যদি সাক্ষী চলে, যারা পর্যন্ত রায় পর্যন্ত প্রায় 2 বছর চলে, 2 বছরে 50,000 টাকা ইনকাম হয় একটা আইনজীবী। যদি ডিসচার্জ হয়ে যায় তাহলে তার ইনকাম হবে না। তো চিন্তা করলে আমি যদি ডিসচার্জ করে দিলি আমার দিব 10,000 টাকা বা 15,000 টাকা বা 20,000 টাকা, কিন্তু মামলাটা চলতে 1 লাখ টাকা পাবো। এই চিন্তা যদি করেন এই ক্লায়েন্ট আপনার পাবেন না। আপনাদের ডিসচার্জ করা যায়, সে 1 থেকে 10 জন নিয়ে আসবে আপনার থেকে, 1 থেকে 10 জন আপনার ক্লায়েন্ট নিয়ে আসবে সে, কিন্তু টাকাটা কম পাইলেন তার কাছে, কিন্তু 10 জন সে নিয়ে আসবে যে এই অমুকের কাছে গেছি, মাত্র 6 মাসে মামলা শেষ করে দিয়েছে, 8 মাসে মামলা শেষ করে দিয়েছে। সুতরাং সম্মানিত ভাইরা, এই 4টা অ্যাজ মেনশন করবেন, যে কোনো জায়গায় যাবেন ইউ উইল বি টপ ওয়ান। সুতরাং আবারও সেই এপিজে আবুল কালামের কথা নেই, প্রজাপতির পিছনে ঘোরা দরকার নেই, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। সকাল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।